সিনহা হত্যায় প্রদীপ লিয়াকত সহ ৭ পুলিশ বরখাস্ত, ওসির সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। ৫ মাসে করোনা পরীক্ষা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু, স্বাস্থ্যবিধি না মানলে বিপর্যয়ের শঙ্কা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সদরঘাটে ভিড়, বাস লঞ্চে বাড়ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা। সাইবার ট্রাইব্যুনালে মামলার জট, বিচারের অপেক্ষায় ঝুলে আছে ৩,০০০-এর বেশি মামলা। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে জনপ্রিয় হচ্ছে দেশে, ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে যাও পুরো খবর। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্যরা হলেন এসআই নন্দদুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে পুলিশ সদর দপ্তর ও বাকিদের বরখাস্ত করেছে জেলা পুলিশ। ঈদের আগের রাতে ভারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় বৃহস্পতিবার ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বোন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সিনহা হত্যা তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল কাজ করছে। কক্সবাজারের এসপির এতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, নিহত সিনহার বোনের করা মামলায় ৮ ও ৯ নম্বর আসামি করা হয়েছে সাব ইন্সপেক্টর টুটুল ও কনস্টেবল মোস্তফাকে। তবে এই নামে সেখানে কেউ কর্মরত নেই। রিপোর্ট আসুক, তারপর সিদ্ধান্ত হবে। আমি তো আগেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তদন্তর আগে কিছু বলা যাবে না। এগুলো ধরেন কে আসে না আসে, এগুলো তদন্ত রিপোর্ট আসুক, এসপির নাম আসলে আমরা দেখব, যার নামে আসে দেখব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো কোনোটাই করছেন না। টেকনাফের বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান এই মাসের মধ্যেই শেষ করবে দুর্নীতি দমন কমিশন। ১ বছরের বেশি সময় ধরে প্রদীপ ও তার স্ত্রী চুমকির সম্পদের অনুসন্ধান করছে দুদক। এ বছরের শুরুতে নিজের ও স্ত্রীর সম্পদের তালিকাও জমা দিয়েছেন তিনি। করোনার কারণে অনুসন্ধান স্থবির হয়ে পড়লেও এখন আবারও তৎপর হয়েছে দুদক। ঘুষ, চাঁদাবাজি, এমনকি ডাকাতির অভিযোগ রয়েছে টেকনাফের সদ্য প্রত্যাহার ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। ওসি থাকার ২ বছরে টেকনাফে ৮৭ জন গোলাগুলিতে নিহত হয়েছেন। এই তালিকায় সর্বশেষ নাম মেজর সিনহা। ২০১২ সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানা থেকে প্রত্যাহার ও একবার বরখাস্ত হয়েছেন প্রদীপ। হিন্দু বিধবার জমি ও চট্টগ্রামের আগ্রাবাদে বনের জমি দখলের অভিযোগও রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। টেকনাফ, কক্সবাজারের ১ ডজন ব্যক্তির কাছ থেকে ৬৭ লাখ টাকা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যার মধ্যে ৩ জন জনপ্রতিনিধি আর ১ জন আওয়ামী লীগ নেতা রয়েছেন। ৩ লাখ টাকা দিয়ে কথা কই সারি দিবার কথাবার্তা রইয়ে, এখন উদ্দেশ্য ২.৫ লাখ টাকা দিতেছি। তো মাহমুদ আলীর কথা আর ৫০,০০০ ফরত দিন ১১টা বাজে, আর ৫০,০০০ টাকা মাহমুদ আলীর উদ্দেশ্য উদ্দেশ্য ৫০,০০০ টাকা দিই নমারিবাল্লা ১০,৫০০ লাখ টাকা ১০,০০০ হাতে কেসি গাই গলি। অভিযোগ রয়েছে নামে বেনামে কোটি টাকার সম্পদ গড়েছেন প্রদীপ। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রামের পাথরঘাটায় ৬তলা বাড়ি, ১৬ শহরে ১০ শতক প্লট, কক্সবাজারে ফ্ল্যাট ও ২টি গাড়ির হিসাব দুদকে জমা দিয়েছেন। আর নিজের নামে ২টি অস্ত্র, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ১০ লাখ টাকার ওয়েজ আর্নার্স বন্ড ও কক্সবাজারের উত্তরণ প্রকল্পে ৩ কাঠার জমি দেখানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী আরও সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুদক। তবে দুদক
দুদক বলছে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখার এখতিয়ার তাদের। সব বিষয় কিন্তু দুদকের পারভিউ করে না। দুদক যেটুকু পেয়েছে সেটুকু করছে। আর যদি অন্য যে অভিযোগের কথা আপনি বলছেন সেগুলো যদি সম্পদ অর্জনের বাইরেও যদি কিছু থাকে তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেগুলো দেখবে অবশ্যই। ওসি প্রদীপের নির্দেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে আবার তৎপর হয়েছে দুদক। প্রদীপ ছাড়াও আরও শতাধিক পুলিশ সদস্যের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 5 মাস পার করল দেশ। কমছে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা, কিন্তু বেড়েছে মৃত্যুর হার। করোনার স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি আছে। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানলে মারাত্মক বিপর্যয় আশঙ্কা করছেন তারা। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরের ৫ মাসের মধ্যে শুধু জুনে শনাক্ত হয় ৯৮,৩৩০ জন। গড়ে প্রতিদিন ৩,২৭৮ জনের করোনা শনাক্ত হয়। ২৯ জুন একদিনে সর্বোচ্চ ৪,০১৪ জন শনাক্ত হয় এবং পরের দিন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। তবে সর্বোচ্চ ১,২৬৪ জনের মৃত্যু জুলাই মাসে। শতাংশ হিসেবে তখন গড়ে প্রতিদিন ৪১ জনের মৃত্যু হয়। আর আগস্টে পরীক্ষার সংখ্যা কমে ১০,০০০-এর নিচে নেমেছে। তবে শনাক্ত বিবেচনায় বেড়েছে মৃত্যুর হার। করোনা পরীক্ষায় দেশে ৮২টি ল্যাব চালু থাকলেও কমেছে নমুনা সংগ্রহ। নমুনা পরীক্ষায় ফি, বিভিন্ন জেলায় বন্যা, বুথে ভোগান্তি, ফল পেতে দেরিসহ নানা কারণে দেশে করোনা পরীক্ষা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বন্যা ও ঈদে স্বাস্থ্যবিধি ব্যাহত হওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার যখন কমে আসছে, জনসাধারণের ভিতরে আমরা লক্ষ্য করছি তাদের স্বাস্থ্যবিধি মানা অনীহা। অনেকে মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। এইটা খুবই দুঃখজনক এবং যদি এই অবস্থা চলতে থাকে এবং সেকেন্ড ওয়েভ যদি আসে তাহলে আসলে আমাদের দেশে একটা বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা আছে। কিছু কিছু ঘটনা একটা আস্থাহীনতার সৃষ্টি করেছে। দেরি করে টেস্টের রিপোর্ট পাওয়া, সেটা একটা ইস্যু, এবং অনেকে হচ্ছে 1 সপ্তাহ পরে রিপোর্ট পাচ্ছেন, সেটা লোকজনের মধ্যে একটা এক ধরনের হতাশা সৃষ্টি করেছে। টেস্ট করতে না গেলেই বা কি, এমনি তো ভালো যাচ্ছে, এ ধরনের একটা মনোভাব কাজ করছে। সব মিলিয়ে একটা টেস্টের সংখ্যা কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে। করোনা শনাক্ত কম হওয়ায় অনেকের মাঝেই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেড়েছে। তাই আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। অফিস খুলে যাওয়ার পরে মানুষ দলে দলে যখন ঢাকায় এসছে, সেখানেও আমরা স্বাস্থ্যবিধি অনেকেই দেখেছি মানেননি। এটাতে যেটা হয়েছে যে একটা সংক্রমণ বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে, এবং এটা যদি হয় তাহলে হয়তো আগস্টের মাঝামাঝি সময় গিয়ে আবার রোগীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে বোঝা যাবে যে মানুষের মধ্যে এই সংক্রমণ বাড়লো কি বাড়লো না। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের ঝুঁকিতে। তাই করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,333 জনে। শুক্রবার দুপুরের আগের 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,851 জন, আর মৃত্যু হয়েছে আরও 27 জনের। করোনা শনাক্তের 5 মাসে বাংলাদেশ, এরই মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 2.5 লাখ। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে অবস্থান 15 নম্বরে। শুক্রবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 12,699 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,851 জনের, আর সুস্থ হয়েছেন 1,760 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,45,584 জন। শনাক্ত রোগীর বিপরীতে সুস্থতার হার 57.66%। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,699টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,37,823টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,851 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,52,502 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.45%, এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.40%। একদিনে মারা গেছেন আরও 27 জন।
এর মধ্যে 24 জন পুরুষ ও 3 জন নারী। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3333 জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 6 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে প্রতি 10 লাখে আক্রান্তের হার 1421.5%। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায়, এরপরই অবস্থান করছে চট্টগ্রাম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ভোরের সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। আজ দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। আজ বা আগামীকাল থেকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তারা। এদিকে ভোরের সদরঘাটে আসা বেশিরভাগ লঞ্চের ডেক, কেবিন, এমনকি কেবিনের সামনের গলিপথেও ছিল মানুষের চাপ। টার্মিনালের প্রতিটি পন্টুনেও দেখা যায় ভিড়। যাত্রীদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেক যাত্রীর মুখেও ছিল না মাস্ক। প্রচুর ছিল, অনেক লোক ছিল। মাছের জুড়ির পরে মনে করেন মানুষ জাম গেজাগেজি, অনেক কষ্ট পাইছে মানুষের। সারা রাত জাগন আমরা। ভাড়ার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তাছাড়া এখানে গ্যাদারিংটা অনেক বেশি, যাত্রীদের চাপও অনেক বেশি। বাড়ছে দূরপাল্লার বাসের চলাচল, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতাও বাড়ছে। করোনা সংক্রমণ রোধে নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ বাসেই। ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। করোনার কারণে টানা 67 দিন বন্ধের পর 1 জুন চালু হয় বাস চলাচল। সীমিত পরিসরে বাস চালুর অনুমতি দেওয়া হলেও সঙ্গে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। অর্ধেক আসন ফাঁকা রাখার পাশাপাশি নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার। তবে শুরুর দিকে নির্দেশনা মেনে চলার কিছুটা তাগিদ দেখা গেলেও সময়ের সঙ্গে বাড়ছে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতা। যাত্রী ওঠানামায় থাকছে না সতর্কতার বালাই। জীবাণুনাশক ছিটানো হচ্ছে না বাসের ভেতরে। 60% বেশি ভাড়া নেওয়ার কথা থাকলেও অনেক বাসেই এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে। আমাদের ভাড়া আগের তুলনায় মোটামুটি আগের থেকে একটু বেশি, আর ডিস্টেন্সটা যদিও মেনটেন করা হচ্ছে, বাট স্বাস্থ্য সচেতনতার জন্য হ্যান্ড স্যানিটাইজারের যে ব্যাপারটা সেটা ওভাবে মেনটেন করা হচ্ছে না। আমার ফ্যামিলি নিয়ে আসছি আমরা দুজনে এক সিটে আসছি, তাই এমনভাবে আর কি অনেকে এভাবে আসছে। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নির্দেশনা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছে তারা। আমাদের 350 গাড়ি চলতো, তো এর মাঝে ঈদ আসার কারণে আমরা গাড়ি চালাচ্ছি 170টা। ঈদের 3 দিন আগ থেকে যাত্রী মোটামুটি অনেক ভালো, এবং আমাদের 60% গাড়ি এখান থেকে যাচ্ছে। আমরা চিঠিপত্রের মাধ্যমে নির্দেশনা পাঠাচ্ছি, তারপরে যদি কেউ না মানে সেটা বিআরটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আছে। 2 সিটে একজন করে বসে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা এখন চলছে। যদি ফ্যামিলি মেম্বার একসাথে বসে যেতে চায় এবং সেক্ষেত্রে পূর্বের ভাড়া দিয়ে যাওয়ার জন্য আমাদের সেইভাবে নির্দেশনা দেওয়া আছে। কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বেশি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি জেলায় মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মানা এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেই জন্য কিন্তু আমরা যাচ্ছি ঢাকা শহরের প্রতিটা টার্মিনালে আমাদের বিআরটিএ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিলেন্স টিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা মনিটরিং টিম কিন্তু আমরা গঠন করেছিলাম। প্রত্যেক টার্মিনালে তারা কাজ করেছে। টানা বন্ধের পর দূরপাল্লার বাস চালুর প্রথম দিকে কম যাত্রী পাচ্ছিল কাউন্টারগুলো। ধীরে ধীরে সেই অবস্থা কাটছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী পল্লবী থানার বোমা বিস্ফোরণের ঘটনায় ধোঁয়াশা কাটছেই না। গ্রেপ্তার আসামি রফিকুল ও শহীদুলের পরিবারের পর এবার মোশাররফের পরিবারও বলছে ঘটনার আগের দিন রাতে ঈদের কেনাকাটা করতে গিয়ে টঙ্গী থেকে নিখোঁজ হন মোশাররফ। এ ঘটনায় পলাতক 2 আসামি জনি ও আলমগীরের ঠিকানায় খোঁজ করতে গেলেও এলাকাবাসী বলছে তারাও হঠাৎ করেই উধাও। তবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে আসামিদের পরিবারের অভিযোগ সত্য নয়। 29 জুলাই রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরিত হয় বোমা। পুলিশ দাবি করে আটক 3 আসামির ওয়েট মেশিনে রাখা বোমা হঠাৎ বিস্ফোরিত হয়।
এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় 5 জনকে। ঘটনার দিনই গ্রেপ্তার 3 আসামির মধ্যে শহীদুল ও রফিকুলের পরিবার দাবি করেন আগেই উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের। গ্রেপ্তার অপর আসামি মোশারফের বর্তমান ঠিকানা পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে দেয়া হয়েছে গাজীপুর জেলার টঙ্গীর দত্তপাড়া, টেকপাড়া, খাপাড়া, নোয়াখাইল্লার বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় ঠিকানাটি ভুল। টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানার 2 এলাকা মিলিয়ে ওই ঠিকানা। টেকপাড়া তার কয়েকটি আছে, কোন টেকপাড়া কথা কই, সুরাট টেক আছে, সার্কিট টেক আছে, তারপরে সাজার টেক আছে, অনেকগুলো নোয়াখালীর বাড়ি আছে। কোন নোয়াখালীর বাড়ি যাবেন, কার বাড়ি থেকে খুঁজবেন, এভাবে তো বার করানো সম্ভব না। তবে মোশারফের স্থায়ী ঠিকানা শেরপুরে গিয়ে পাওয়া যায় বাবা, মা ও স্ত্রীকে। পরিবার বলছে মোশারফ টঙ্গী বাজার এলাকার পোশাক কারখানার শ্রমিক। 28 জুলাই রাতে ঈদের কেনাকাটা করতে গিয়ে টঙ্গী থেকে নিখোঁজ। অথচ পুলিশ বলছে তাকে আটক করা হয়েছে পল্লবী থেকে। 7টা বাজে প্যান্টটা পাল্টাইতে গেছে, এরপরে আর কোনো খোঁজ নেই। আমরা ফোন দিছি 10টা পর্যন্ত মোবাইল খোলা ছিল, 10টার পরে মোবাইল বন্ধ হয়ে গেছে। আসে না, কিন্তু কোনো জড়িতই নাই। জড়িত থাকতো আমরা আজকে আমার বিশাল সম্পত্তি থাকতো, আজকে আমার অনেক কিছু থাকতো। এদিকে মামলার পলাতক আসামি জনি ও আলমগীরের ঠিকানা পল্লবীর 11 নম্বর সেকশনের বাউনিয়া বাঁধে গিয়ে খোঁজ করার চেষ্টা করা হয়। ঘটনার পর থেকেই সেখানে আতঙ্ক। প্রথমে কেউ কথা বলতে রাজি না হলেও অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশী জানান বিস্ফোরণের কয়েকদিন আগ থেকেই হঠাৎ উধাও তারা। না কোন খারাপি করে কিনা এটা তো আমি জানি না, এটা জানলে না আমি বলবো। বলেন এমনি চলাফেরা তো দেখি ভালোই। মামলা 2টি তদন্তে থাকা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে আসামিদের পরিবার মন গড়া বক্তব্য দিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগেই তাদের আসামি করা হয়েছে। থাকবে এটা একদম রিমান্ড শেষ হওয়ার পরে অবজেক্ট করবো। মোটামুটি রাইট পথে চলতেছে তদন্ত, আমরা সিনসিয়ারলি কাজ করতেছি, ওরা রোডে যাওয়ার চেষ্টা করছি, অনেক কিছুই করবে। পুলিশের দাবি আসামিরা সবাই স্থানীয় জামিল ও মামুন গ্রুপের সদস্য। তবে বোমাটি আসামিদের কাছে কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 180টি ব্যাংক অ্যাকাউন্টে 337 কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমের। তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় সিআইডির দেওয়া চার্জশিটে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঢাকায় 2টি বাড়িসহ প্রায় 52 কাঠা জমির মালিক তিনি। অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করা অর্থ জি.কে. শামীম বিদেশে পাচার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে। 2009 থেকে 2019 সাল পর্যন্ত দেশের 180টি ব্যাংক হিসেবে তার লেনদেন প্রায় 6058 কোটি টাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের এক পর্যায়ে গত বছরের 20 সেপ্টেম্বর শামীমের নিকেতনের বাসা ও কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এ সময় তার 7 দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার জি.কে. শামীমের যে বহুল আলোচিত যে মামলাটি ছিল চার্জশিট জমা দিয়েছেন আদালতে। এজাহারে যে সমস্ত অভিযোগ ছিল, আমরা আশা করি সমস্ত অভিযোগগুলো সঠিকভাবে প্রমাণিত হয়েছে। ঢাকার সাভারে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম, তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলছে বালু, লাক্ষা, বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। প্রায় 1000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সাভারের ভাকুরতা ইউনিয়নের হলুরিয়া গ্রাম 20 দিন ধরে পানিবন্দী। তুরাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর থেকে প্লাবিত হয়েছে লোকালয় ও চাষের জমি। উজানের ঢলে তলিয়েছে উপজেলার 916 হেক্টর ফসলের ক্ষেত। সেখানে আউশ ধান ক্ষেত ও রোপা আমনের বীজতলা সহ 790 হেক্টর জমিতে চাষাবাদ হতো সবজি। বন্যায় সাভারের শিমুলিয়া, ভাকুরতা, তেঁতুলছড়া ও ধামসোনা ইউনিয়নের অন্তত 10টি পুকুর ও বেশ কিছু মাছের ঘের তলিয়েছে। মাছের গিয়ার মনে করেন 10-12 গিয়ার মাছ সব চলে গেছে বন্যায় ডুবে। ডাটা, লাল শাক, কুই শাক, জালি, মিষ্টি লাউ, এগুলো সবই তো দইনা পাতা সবই ছিল, লাল শাক সবই তো ডুবে গেছে। আমারই যেমন ক্ষতি হয়েছে 4-5 লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে। আরো তো এরকম বহুত গৃহস্থ নষ্ট হয়েছে, বহুত ব্যাপারী নষ্ট হয়েছে। কারণ বাজার বা আমাদের ঢাকার যে লোকজন মনে হয় এদিকে শাকসবজি না থাকলে শাকসবজির অভাব দেখা দেয়, মানে কাইসে প্রচুর দাম বেড়ে যায়।
সাভারের মগরাকান্দা এলাকার নির্মাণাধীন বক্স কালভার্টটির ধসে যাওয়ার উপক্রম। বিকল্প বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত এক সপ্তাহে সাভার আশুলিয়া ধামরায় প্লাবিত হয়েছে প্রায় ১০০ গ্রাম। ঘরের মধ্যে পানি চলে আসায় অনেকে ছেড়েছেন বাসাবাড়ি। দুর্গত এলাকার ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। বহুত দিন ধরে পানি এখানে আসছে, পানি ওখানে কমতেছে টিপটিপে অল্প অল্প। না, এখানে ত্রাণ সহায়তা তেমন একটা আসে নাই, কেউ পায় না। এখানে আমি দেখি না, আমার চোখে পড়ে নাই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আগামী ৭২ ঘন্টায় যমুনা, ব্রহ্মপুত্র ও পদ্মার পানি সমতলে কমছে। তবে রাজধানীর আশেপাশের নদী বালু, লাক্ষা, বংশী, তুরাগ, ধলেশ্বরী, কালীগঙ্গা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চলের প্রতিটা জেলা থেকে বন্যার পানি নেমে যাবে। মধ্যাঞ্চলে যেটা বলেছে জোয়ার ভাটার কারণে, প্রভাবের কারণে কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তবে সেটাও আমরা আশা করি মধ্যাঞ্চল সহ ঢাকার চারপাশের যে বন্যা পরিস্থিতি সেটাও আপনার আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দেশের 12টি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে থাকা 101টি স্টেশনের মধ্যে 76 পয়েন্টে নদীর পানি কমেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা নদী ভাঙন নিয়ে আরো জানাতে শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই শরীয়তপুর থেকে যুক্ত হয়েছে সহকর্মী নুরুল আমিন। নুরুল, নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে ঠিক কতটি এলাকা? পানিবন্দীদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, শরীয়তপুরে কিন্তু নদী ভাঙনে অন্তত 17টি পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড থেকে চিহ্নিত করা হয়েছে এবং এ সকল এলাকাকে রক্ষা করার জন্য জিও ব্যাগের ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আর যে সকল এলাকায় ভাঙন শুরু হয়েছে তার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে শরীয়তপুরের শহর প্রতিরক্ষার জন্য 3টি বাঁধ রয়েছে পদ্মা নদীর তীরবর্তী এলাকায়। সেই সকল 3টি বাঁধেরই বিভিন্ন স্থানে কিন্তু আমরা ভাঙন লক্ষ্য করেছি এবং বাঁধের বেশ কিছু অংশ এরই মধ্যে পদ্মা গর্ভে বিলীন হয়েছে। সে সকল এলাকাকে নিয়মিত জিও ব্যাগ ডাম্পিং করে প্রতিরক্ষার চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর বন্যা পরিস্থিতি কিন্তু শরীয়তপুর ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কারণ গতকালও পদ্মার পানি প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত কমেছে গত 24 ঘন্টায়। তবে পদ্মার পানি কমলেও পদ্মার যে সকল শাখা নদীগুলি রয়েছে, কীর্তিনাশা বা হোগলা বা জয়ন্তিয়া, এ সকল নদীর পানি কিন্তু এক অর্থে খুব ধীর গতিতে কমছে, যার কারণে সমতলে যে পানি বন্যা পরিস্থিতির উন্নতি সেটি কিন্তু খুব একটি লক্ষ্য করা যাচ্ছে না। তারপরেও ধীরে ধীরে কমছে। তবে বানভাসী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো রয়ে গেছে, কারণ মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি। কিছু কিছু এলাকার পানি কমলেও বাড়িঘর যে সকল বন্যার পানিতে দীর্ঘদিন তলিয়েছিল সে সকল বাড়িঘর কিন্তু এখনো প্রস্তুত হয়নি, যার কারণে মানুষ বেশ ভোগান্তিতে রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি তাদেরকে প্রায় 870 মেট্রিক টন খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এর বাইরেও প্রায় 7 লক্ষ টাকা নগদ ক্যাশ বিতরণ করা হয়েছে। আর নদী ভাঙন কবলিত যে সকল মানুষ রয়েছে তাদেরকে 100 বান্ডিল ঢেউটিন এবং প্রত্যেককে এই ঢেউটিন দিয়ে ঘর উত্তোলনের জন্য 3000 করে টাকা বিতরণ করা হয়েছে। আর বন্যা পরিস্থিতির এখন কিন্তু এই মুহূর্তে শরীয়তপুরে যেটি চলমান রয়েছে সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে বিভিন্ন সরকারি সংস্থা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি, এরই মধ্যে 4050 হেক্টর জমির কৃষি ফসল সম্পূর্ণ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শরীয়তপুরের সড়ক মহাসড়কে। আমরা এলজিডি এবং সড়ক জনপথ বিভাগ থেকে যেটি জানতে পেরেছি, জেলার প্রায় 700 কিলোমিটার কাঁচা পাকা সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা শরীয়তপুর সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দে তৈরি হয়, সেখানে কিন্তু সড়কের উপর রীতিমতো ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেখান দিয়ে সড়কে এই মুহূর্তে যানবাহন চলাচল করছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শরীয়তপুর থেকে বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি সবশেষ তথ্য। শরীয়তপুরে বন্যা পরিস্থিতি খবর জানছিলাম। এই পর্যায়ে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি খবর জানতে চাই, রয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, শরীয়তপুরের কি অবস্থা, কুড়িগ্রামের কি অবস্থা একটু জানাবেন? ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে কিনা? বন্যা দুর্গতরা ত্রাণ সহায়তা কতটা পাচ্ছেন? অবস্থান করছে। দর্শক, আমরা শুনছিলাম শরীয়তপুর এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর। যাচ্ছি পরের সংবাদে। আজও ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। নদী পার হতে ঘন্টার পর ঘন্টা ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলোকে। পদ্মার তীব্র স্রোত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত যান চলাচলের জেরে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। অনেকে ফেরি পারের অপেক্ষায় আছেন
11 থেকে 12 ঘন্টা দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে মোট 17টি ফেরি চলাচল করছে। দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় ঝুলছে 3000-এরও বেশি মামলা। পাবলিক প্রসিকিউটর জানালেন, একটিমাত্র ট্রাইব্যুনালের মাধ্যমে সব মামলার বিচার অসম্ভব। এছাড়াও রায়ের আগে আপোষ মীমাংসা, লোকলজ্জা, ভয় ভীতি সহ নানা কারণে বেশিরভাগ মামলায় আসামির সাজা হয় না। তবে পুলিশ বলছে, আসামি যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় আনার সক্ষমতা তাদের রয়েছে। তথ্য প্রযুক্তির প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। আর তার নিয়ন্ত্রণে সরকার প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন। এই আইনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দেশে মাত্র একটি সাইবার ট্রাইব্যুনাল। 2013 থেকে 2020 সাল পর্যন্ত 7 বছরে সাইবার ট্রাইব্যুনালে মামলা 2618টি, নিষ্পত্তি হয়েছে মাত্র 620টি, যার বেশিরভাগ ক্ষেত্রেই আসামির সাজা হয়নি। নিষ্পত্তি মামলার অর্ধেকই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানি, মানহানিকর ছবি ও লেখা পোস্টের অভিযোগে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রধানমন্ত্রীকে কটূক্তি, হ্যাকিং ও জঙ্গিবাদ নিয়ে উস্কানিমূলক পোস্টের মামলাও দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছে। আউট অফ কোর্ট এলাকায় তাদেরকে মান সম্মানের কথা চিন্তা করে স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য উভয় পক্ষের গার্জিয়ানরা মিলে অনেক সময় তাদেরকে মিউচুয়াল করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে সাজা কনফার্ম হয়ে যাবে এরকম মামলার ক্ষেত্রে অনেক সময় সাজা দেওয়া যায় না। 7 বছরে মামলার সংখ্যা কম হওয়া সত্ত্বেও নিষ্পত্তি হয়নি এর বেশিরভাগই। আদালত একটি হওয়াই মূল কারণ বলে জানান রাষ্ট্রের আইনজীবী। এখন যেহেতু মামলার সংখ্যা কম, যেহেতু আমাদের এখানে অন্যান্য আদালতে যে সকল মামলা থাকে, ধরেন এক একটা আদালতে 5-6 হাজার মামলা পেন্ডিং থাকে, সেই হিসেবে আমাদের এখানে প্রায় 3000 মামলা। তো একটা আদালতের জন্য 3000 মামলা হলে আমাদের এখানে 10টা থেকে 12টা প্রতিদিন মামলা থাকে, এর বেশি থাকে না। তাতে আমরা যথেষ্ট মনে করি। কিন্তু যদি 7টা বিভাগে 7টা আদালতে এই মামলাগুলো হয়, তখন মামলার সংখ্যা এগুলো হয়ে যাবে, তখন আদালতের ক্ষেত্রে খুব কম সময় লাগবে। অভিযোগের ভিত্তিতে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার সক্ষমতা সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের আছে বলে জানালেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার। সাপোজ একটা জঙ্গি হামলার বিষয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল ফেক আইডি থেকে, সো এটা তো মামলা নাও হতে পারে, মামলা হওয়ার আগেই তো কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কাজ করার জন্য আমাদের সক্ষমতা আছে সেই আইডিটাকে ডিটেক্ট করা, এবং আমাদের ইন্টারন্যাশনাল যারা কোলাবোরেশন আছে, ইন্টারন্যাশনাল বন্ধুরা আছে, অন্য দেশের পুলিশ অথবা ইন্টারপোল অথবা আমাদের FBI বন্ধুরা আছে, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এবং আমাদের যে প্রাযুক্তিক সক্ষমতা সবই সমন্বয় করে আমরা খুঁজে বের সম্মত হই মূলত যে কাজটা করেছে। সাইবার অপরাধের দ্রুত বিচারে ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী আজ। 1930 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন। এ উপলক্ষে সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জন্মদিন উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে সকালে বনানীতে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। 10:30টায় বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়াও শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও। মুক্ত জলাশয় নয়, আধুনিক উপায়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হচ্ছে সারা দেশে। জমি নষ্ট না করে অল্প পানি ব্যবহারে পদ্ধতিতে মাছ চাষ অধিক নিরাপদ বলছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় আগ্রহীদের সহযোগিতার কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। মাছ চাষের নতুন একটি প্রযুক্তি বায়োফ্লক। কম জায়গায় নির্দিষ্ট আয়তনে চৌবাচ্চায় জৈবিক প্রক্রিয়ায় অধিক মাছ উৎপাদন করা যায়। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, এই পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মাছের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়। পানিতে বিদ্যমান কার্বন ও নাইট্রোজেনের অনুপাত ঠিক থাকায় পানির গুণাগুণ বৃদ্ধি পায়। এ পদ্ধতিতে সাধারণ পুকুরের চেয়ে একই পরিমাণ আয়তনে কয়েক গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব। তেলাপিয়া, রুই, শিং, পাবদাসহ চাষ করা যায় বিভিন্ন প্রজাতির মাছ। তবে সফলতার জন্য উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ জরুরি। এই বায়োফ্লক পদ্ধতিতে কিন্তু খাবার
কম খাবার ব্যবহার করতে হয় কম্পারেটিভলি। আমরা যদি স্বল্প খাবার ব্যবহার করে অধিক উৎপাদন করতে পারি তাহলে এটি একটি প্রফিটেবল বিজনেসে পরিণত হবে এবং এই সম্ভাবনাটুকু আমাদের আছে। তা আমরা এখন গবেষণাটা করছি। আমরা বিভিন্ন প্রজাতি বিন্যাস করে আমরা চাচ্ছি যে সবচেয়ে খুব ভালো প্রজাতি কোনটা এই বায়োফ্লকের ক্ষেত্রে। বায়োফ্লক পদ্ধতিতে ঘরের ভিতরে কিংবা ছাদেও মাছ চাষ করা যায়। পরিবেশ বান্ধব হওয়ায় এই পদ্ধতি নিয়ে আগ্রহ রয়েছে মন্ত্রণালয়ের। মাঠ পর্যায়ে মাছ চাষ সম্প্রসারণে নানা উদ্যোগের কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বাড়ির পাশে ছোট্ট চৌকির মতো করে সেখানে মাছের চাষ, নদীর ভিতরে আলাদা জাল দিয়ে ওর ভিতরে সে আলাদা মাছ চাষ করবে, নদী দখল করার দরকার হবে না। বিভিন্ন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় কিভাবে মানুষকে সহজতর উপায়ে চাষাবাদ করা যায় মাছের, সব প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করতেছি এবং সরকারের পক্ষ থেকে আমরা সকল প্রকার সহযোগিতা দিচ্ছি। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছর থেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে ঋণ দেওয়ারও ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি হিসাবে গত এক বছরে তেল, ডাল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে সেক্ষেত্রে তেমন একটা বাড়েনি মাছের দাম। বিশ্লেষকরা বলছেন বায়োফ্লক্স পদ্ধতির মতো এরকম আধুনিক ও প্রযুক্তি নির্ভর মাছ চাষ ভোক্তাদের আরও সুফল বয়ে আনবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। কাশিমপুর কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষী সহ 6 জনকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলা হয়েছে আরও 6 জনের বিরুদ্ধে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। আগামী 3 কর্মদিবসে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর সিদ্দিক কাশিমপুর কারাগারের জেল সুপার জাহানারা বেগম জানান, এর আগে 2015 সালের মে মাসে আবু বকর একবার সেপটিক ট্যাঙ্কে লুকিয়েছিলেন। পরদিন তাকে উদ্ধার করা হয়। 2011 সালে রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আনা হয় তাকে। 2012 সালে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। মোট 12 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 6 জন সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। এরপর আপনার তদন্ত কমিটি কালকে থেকে কাজ শুরু করবে। তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে সবার বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানির পশুর চামড়া নিয়ে হতাশায় সৈয়দপুরের ব্যবসায়ীরা। 5 বছর আগেও সৈয়দপুরে কোরবানির ঈদে বেচাকেনা হতো অন্তত 10 কোটি টাকার চামড়া। এখন তা নেমেছে 1.5 কোটির ঘরে। গত বছরের চেয়ে এবার কিছুটা ভালো দাম পেল। লোকসান ঠেকাতে দ্রুত কাঁচা চামড়া রপ্তানি শুরুর দাবি ব্যবসায়ীদের। নীলফামারীর সৈয়দপুরে গরু ছাগলের চামড়ার ব্যবসা চলছে অনেকদিন ধরেই। একসময় দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় থেকেও চামড়া আসতো এখানে। সেই চামড়া যেত দেশের বাইরে। সরকারি সিদ্ধান্তে একসময় বন্ধ হয়ে যায় রপ্তানি। দেশীয় ট্যানারি মালিকেরা চামড়া কিনলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ থাকে সবসময়। গেল বছর কুরবানির মৌসুমে রাস্তায় চামড়া ফেলে দেওয়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। দিনের পর দিন লোকসানে ব্যবসা ছেড়ে দিচ্ছেন অনেকেই। এবার কুরবানিও অনেক কম হয়েছে গতবারের থেকে, আর গতবারের থেকে এবার একটু অবস্থা ভালো। আশা করি যে গতবার থেকে এবার ভালো দাম পাবো। আর আপনার আরিয়ার মাল বিক্রি হইতেছে আপনার যে 600, 650। কাঁচা চামড়া যে রপ্তানির কথা সরকার চিন্তা ভাবনা করছেন, এটা খুবই ভালো আমাদের জন্য। যদি ওয়েটগুলো রপ্তানি করেন ওনারা, সুযোগ দেন, তাহলে আমাদেরও ভালো হবে। সৈয়দপুরে আগে 43টি চামড়ার আড়ত থাকলেও বর্তমানে আছে 15টি। এবছর সংগ্রহ হয়েছে মাত্র 5000 গরু ও 3000 ছাগলের চামড়া। এই ব্যবসায় লোকসান ঠেকাতে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি তদারকির দায়িত্ব চেম্বার অফ কমার্সকে দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। আমরা যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়, এটাকে কাঁচা শিল্পটাকে আগে যেভাবে সকলেই রপ্তানি করতে পারত, শুধু ট্যানারির না, এবং যারা কাঁচা শিল্পটাকে রপ্তানি করবে সকলকে ছেড়ে দেওয়া দরকার, যে যেভাবে রপ্তানি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। এখনও উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়া রপ্তানির কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর। তবে বেশিরভাগ ট্যানারির বিরুদ্ধেই টাকা বকেয়া রাখার অভিযোগ স্থানীয় আড়তদারদের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। রাজবাড়ীতে করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা। জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনেই চলছে মাদক বেচাকেনা। এতে জড়িয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তবে পুলিশের নিয়মিত অভিযানে জেলায় মাদক সেবন কমে এসেছে বলে দাবি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এইচএসসি দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী
মরণ নেশা, ইয়াবায় আসক্ত। বছরখানেক আগে বন্ধুদের আড্ডায় গিয়ে জড়িয়ে পড়েন নেশায়। কলেজে বন্ধু বান্ধব খাইতো, দেখতাম, তা আস্তে আস্তে দেখতে দেখতে ওদের সাথে খাইতে খাইতে শিখে যায়। একই অবস্থা এই শিক্ষার্থীরও। ইয়াবা আসক্তির মাসখানেক পর জানাজানি হয় পরিবারে। তাকে টাকা দেয়া বন্ধ করে দেয়া হলেও জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসায়। আমার বাড়ির থেকে টাকা পয়সা দেয়া বন্ধ করে দিল, তো আমি কি করবো আর, তখন আস্তে আস্তে আমি এই ব্যবসাটা শুরু করে দিলাম নিজেই। রাজবাড়ী সদর উপজেলার অন্তত ৩০টি পয়েন্টে মাদক বিক্রি হচ্ছে। মোবাইল ফোনে যোগাযোগ ও বিকাশে টাকা পাঠিয়ে নির্দিষ্ট স্থানে হয় বেচাকেনা। খদ্দেরের অনেকেই স্কুল কলেজের শিক্ষার্থী। কলেজ সলবালি বেশি খায়, মেলা লোকই খায়। তারপর আমার কাছে যে কয়টা আছে মনে করেন ২০-২৫ জন এইভাবেই আসে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশও তৎপর। আমার মনে হয় এদের সাপ্লাই চেনটা অনেকটা কমে গিয়েছে। ইচ্ছা করলেই মাদক যে এখন পাওয়া যাচ্ছে এরকম না, হাত পাইলেই মাদক পাওয়া যাচ্ছে এরকম না। আমাদের প্রতিনিয়ত অভিযানের ফলে মাদকের সরবরাহ কিছুটা হলেও হ্রাস পেয়েছে বলে মনে করছি। মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, আমাদের অফিসার ফোর্সের সাথে নিয়মিত কথা বলছি। করোনা অতি সহসাই যাবে না, এটা চলতে থাকবে। এর ভিতরে আমাদের কার্যক্রম চলতে থাকবে, থেমে থাকবে না। শিক্ষার্থীদের জীবন রক্ষায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে বাস চাপায় পথচারী ও মোটর চালিত ভ্যানের মোট ৫ জন নিহত হয়েছে। আহত অন্তত ৪ জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছে সহকর্মী মানিক আকবর। মানিক, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো একটু জানতে চাই। নিহতদের পরিচয় কি জানা গেছে? আহতদের ব্যাপারে কি বলছে ডাক্তাররা? হ্যাঁ, আমরা নিহতদের পরিচয় জানতে পেরেছি। নিহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ একটি জনপ্রিয় গ্রাম আছে, বড় বাজার আছে সেখানে, সেই এলাকার বাসিন্দা। তার আশেপাশের গ্রামের মানুষ সবাই হচ্ছে দিনমজুর শ্রেণীর মানুষ। তারা ইঞ্জিন চালিত একটি ভ্যান গাড়িতে করে সকালের দিকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। এদিকে চুয়াডাঙ্গা রয়্যাল নামের একটি পরিবহন, যেটি ঢাকা থেকে ছেড়ে এসে চুয়াডাঙ্গায় আসবে, ওই গাড়িটি ঝিনাইদহ জেলা অতিক্রম করে চুয়াডাঙ্গা জেলার অভ্যন্তরে ঢোকার কিছুক্ষণ পরই দুর্ঘটনা কবলিত হয় এবং ওই ভ্যান গাড়িটা, শ্রমিক থাকা ভ্যান গাড়িটাকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় 2 জন আর আহত হয় 7 জন। তার মধ্যে তাদেরকে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়িতে করে নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তাৎক্ষণিকভাবে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে মোট 5 জন মারা যায় এই দুর্ঘটনায়। এই দুর্ঘটনায় 4 জন আহত অবস্থায় আছে। এই 4 জনের মধ্যে চিকিৎসক জানিয়েছেন যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে পাঠানো হতে পারে। তো এই ঘটনাটি যখন ঘটে তখন সকাল 6:30 সকাল হয়েছে, মানুষ বাইরে আসছে। এই অবস্থায় দুর্ঘটনার পরপরই যখন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যায়, তখন এলাকার কিছু মানুষও এগিয়ে আসে এবং তারা হতাহতদের সহায়তা করে উদ্ধার করার পর তাদেরকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ঘটনাস্থল থেকে 10 কিলোমিটার দূরে, ফলে অ্যাম্বুলেন্স দ্রুত গতিতেই চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছে। চুয়াডাঙ্গায় পৌঁছার পর চিকিৎসকরা দেখেছেন এবং দেখে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে ঘটনাস্থলে 2 জন যে মারা গেছে, তারপরেও এখানে রাস্তার ভিতরে আরো 3 জন মারা গেছেন। তো এই হচ্ছে চুয়াডাঙ্গার অবস্থা। এই সড়কটি চুয়াডাঙ্গা ঝিনাইদহ, এই সড়কটি চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক এবং এই সড়কে প্রচুর যানবাহন চলাচল করে। আর ইঞ্জিন চালিত স্থানীয় যানবাহনের, যেগুলো অবৈধ যানবাহন বলা হচ্ছে, এই যানবাহনের ভিড়ের কারণে প্রায় কিন্তু ছোটখাটো দুর্ঘটনা। জি মানিক আকবর, পরবর্তী নিশ্চয় সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। চুয়াডাঙ্গা থেকে জানিয়েছে সহকর্মী মানিক আকবর। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা এক খুনিকে ফেরত পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালের 15 আগস্ট। এরপর সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে
ইনডেমনিটি অধ্যাদেশের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করে দেয়া হয়। এতে ছাড়া পেয়ে যায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে খোলে নির্মম সেই হত্যাকাণ্ডের বিচারের পথ। শেষে 2010 সালে 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সর্বশেষ গত এপ্রিলে পলাতক আব্দুল মাজেদ ধরা পড়লে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে এখনও বিদেশে পলাতক দণ্ডিত 5 খুনি। তাদের মধ্যে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক খুনিদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরে আনার চেষ্টা চলছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন। একজন আমেরিকায় আছে আর একজন কানাডায় আছে। আমরা দুজনকেই দেশে যাতে আনতে পারি, তার জন্য যা যা করার প্রয়োজন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও চিঠি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকেও চিঠি লিখেছেন। কানাডা সহ যেসব দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীরা পরিচয় গোপন করে পালিয়ে আছে, তাদের ফেরাতে সেসব দেশের সঙ্গে সরকার সব সময় যোগাযোগ রাখছে, আর তাদের মুজিব বর্ষেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কানাডা যেমন খুব ডিফিকাল্ট, ওরা বলছে যে সমস্ত দেশে কাউকে আপনার কি করা হবে, এক্সিকিউশন হবে, সেই দেশে তাদের আইনে পাঠাতে পারে না। তা আমরা দেখি এটা কি করা যায়। সো উই ওয়ার্কিং অন ইট। জুলাইয়ে মার্কিন সাময়িকী পলিটিকো জানায়, রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার উদ্যোগ নিয়েছে মার্কিন বিচার বিভাগ। এর চূড়ান্ত ফল হিসেবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় হারাতে পারেন, আর তেমনটি হলে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এভারেস্ট জয়ের স্বপ্ন থেমে গেল সড়কে। সংসদ ভবন এলাকায় মাইক্রোবাস চাপায় প্রাণ গেল পর্বতারোহী রেশমার। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছে তার পরিবার। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ এসেছে তাদের হাতে, তা দেখে অভিযুক্ত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রেশমা নাহার পেশায় শিক্ষক। ইডেন কলেজে লেখাপড়া করা 34 বছরের রেশমা ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন। কেনিয়ার লেনানাচূড়া জয়ের পর 2019-এ জয় করেন লাদাখের স্টক কাংরি পর্বতচূড়া। এর এক সপ্তাহের মধ্যে সামিট করেন কাং ইয়াতসে 2 পর্বতের চূড়ায়। স্বপ্ন দেখতেন এভারেস্ট জয়ের, তবে সে স্বপ্ন থেমে গেছে সড়কে। শুক্রবার সকালে চন্দ্রিমা উদ্যানের লেক রোড ধরে গণভবনমুখী সড়কে সাইকেলে করে যাচ্ছিলেন রেশমা। সেখানে একটি কালো মাইক্রোবাস চাপা দেয় তাকে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই লেকের পাশে যে ক্রসিংটা করছিল সংসদ ভবনের অপোজিটে চন্দ্রিমার সাইডে, যখন ক্রসিং করছিল পিছন থেকে একটা মানে কালো, আমরা যেটা পুলিশের হাতে যে ছবিটা দেখতে পাচ্ছি, গোয়েন্দা শাখার আসে একটা মাইক্রো ছবি আসছে, হাইস টাইপের কালো মাইক্রো, ও পিছন থেকে ধাক্কা দিচ্ছে। এই যে এই রাস্তাটায় কেন আপনার এয়ারপোর্ট রোডের মতো টাইম মানে স্পিড লিমিটটা দেয়া থাকবে না, মার্কিং থাকবে না। বিকেলে ময়নাতদন্ত শেষে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে রেশমার পরিবার। মানুষ এমনি মরবে, বাট এভাবে একটা মানুষ রাস্তা চলতেছে গাড়িতে মেরে দেবে, মারা যাবে, এটা তো আসলে কেউ চায় না। 2-1টা কেসের যদি বড় ধরনের বিচার হয়ে যেত, তাহলে হয়তো বা আমার মনে হয় যে যারাই রাস্তায় গাড়ি নিয়ে বেরোতো তারা একটু হিসাব কিতাব করে গাড়ি চালাইতো। পরে শেরেবাংলা নগর থানার পরিদর্শক একে আজাদ জানান, সে ঘটনায় সিসিটিভির ছবি পেয়েছেন তারা, তা দেখেই অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে। মৃতা রেশমা আক্তার রত্না মনিরুজ্জামান, তার বোনজামাই মনিরুজ্জামান মনির বাদী হয়ে একটা এজাহার দায়ের করলে আমরা মামলাটি রুজু করি। অলরেডি মামলা হয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িকে শনাক্ত করব এবং গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য রেশমার মরদেহ নেওয়া হয় নড়াইলের গ্রামের বাড়িতে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও গত 3 দিনে করোনায় আবারও বেড়েছে প্রাণহানি। গত 24 ঘন্টায় বিশ্বে 6000-এর বেশি মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিলে। এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। একদিনে করোনায় সর্বোচ্চ 940 জন নিয়ে মৃত্যু 42,000-এর বেশি।
৬১,০০০ নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ২০,৮৬,০০০, ধুঁকছে লাতিন আমেরিকা। কলম্বিয়া, চিলি, পেরুতে বাড়ছে মৃত্যু, মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৫০,০০০। ইউরোপের ইতালিতে আবার বেড়েছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ৫৫২ জন। এর মধ্যে ভেনেটো অঞ্চলে আক্রান্ত ১৮২ জন। বিশ্বে পর্যন্ত মারা গেছেন ৭,২২,০০০-এর বেশি, শনাক্ত ১,৯৫,০০,০০০ ছাড়িয়েছে। ভারতের কেরালায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ২ টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে মারা গেছেন পাইলট সহ অন্তত ১৮ জন। আহত ১১২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। উড়োজাহাজটির ১৯১ আরোহীর সবাইকে উদ্ধার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ১৭৪ যাত্রী, ১০ নবজাতক, ২ পাইলট ও ৫ ক্রু নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে প্রবল বৃষ্টির কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি। করোনা মহামারীতে বিদেশে আটকে পড়াদের ফেরাতে সরকারের বিশেষ ফ্লাইট ছিল এটি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বপ্নভঙ্গ হলো রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দলটি শেষ ১৬ থেকে ছিটকে গেল ডিফেন্সের ভুলে। সিটিজেনদের ঘরের মাঠে লস ব্লাঙ্কোদের হার ২-১ গোলে। অন্যদিকে রোনালদোর জোড়া গোলে লিওকে ২-১ ব্যবধানে হারানোর পরও অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না ইউভেন্টাস। সিটিজেনদের মাঠে সদ্য লা লিগা জয় করে আসা জিদানের দল ছিল আত্মবিশ্বাসী, কিন্তু ডিফেন্ডার ভারানের ভুলে মাত্র ৯ মিনিটেই গোল হজম করে রিয়াল। ২৮ মিনিটে রিয়ালকে কক্ষপথে ফেরান করিম বেনজেমা। আশা সঞ্চার করেও ব্যর্থ লস ব্লাঙ্কোরা। আবারও ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়ে তারা। ৬৮ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জেসুস। রিয়ালের হারের দিনে হেরেছে আরেক বড় দল ইউভেন্টাসও। এই ছিল বিএনএন সংবাদ এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।